আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এ সময় 9টি বগি লাইনচ্যুত ও 4 জন আহত হয়েছে। সকাল 11টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে এই ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লব ও আজহারুল ইসলামের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। জয়দেবপুর রেলওয়ে ও পুলিশ জানিয়েছে, তেলবাহী ট্রেনের 5টি এবং যাত্রীবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনে থাকা একটি ট্যাঙ্কার থেকে তেল গড়িয়ে পড়ছে। এদিকে কমিউটার ট্রেনের আহত চালক ও তার সহকারী এবং 2 যাত্রীকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তেলের একটা লরি ফেটে গেছে, ফেটে যে ওইখানে দাহ্য পদার্থ যেটা ডিজেল, তো দাহ্য পদার্থ সেটা বের হয়ে যাচ্ছে। আমরা আশঙ্কা করছি যদি আমরা সচেতন না থাকি এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তবে আমরা সচেতন আছি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে কেউ কেউ বলছেন সিগন্যাল ম্যানের ভুলের কারণেই এমনটা হয়েছে। রেলের যে লোকগুলা তারা মূলত কাজ করার সময় মোবাইল টিপতে থাকে, এক হাতে কাজ করে আর এক হাতে তারা রেলের কাজ করে আর এক হাতে মোবাইল টিপে। এই 2-3 মিনিট আসার পর এই গাড়ির লাইন হঠাৎ করে এই সোজা যাওয়ার কথা, এটা সোজা করে ডাইনে চলে গেল। ডাইনে চলে গিয়েই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটু আবার জন্য মানুষের হাজার হাজার জীবন চলে যায়, ট্রেনে বড় বড় দুর্ঘটনা হয় এই শুধু এই রেল কর্মকর্তাদের অবহেলার জন্য। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে ঢাকা থেকে আসা বিশেষ ট্রেন। কারো না কারো ভুলে এটা আসলে হয়েছে, এটা টেকনিক্যাল ভুল থাকলে সেটাও আমরা ধরতে পারবো, আর যদি কারো ভুলে থাকে রেল কর্তৃপক্ষ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্যাঙ্কার থেকে তেলটি অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করবো, যাতে আবার নতুন করে এই তেল সংক্রান্ত কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা যারা প্রচণ্ড গরম, এই বিষয়ে আমরা লোকজনকে সরিয়ে দিচ্ছি। সাইয়েদ মাহমুদ, আরটিভি। দর্শক, গাজীপুরের ট্রেন দুর্ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী, সরাসরি যোগ দিচ্ছেন আশিকুল আলম ও কামাল হোসেন বিপ্লব। শুরুতেই যাব আমরা আশিক আপনার কাছে। আশিক, জানাবেন লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে দুর্ঘটনাটি ঘটেছে আসলে সেটির উদ্ধার কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা অবস্থা যেমনটা দেখছিলাম যে এখানে ফায়ার সার্ভিস, র্যাবের কর্মকর্তারা এবং রেলওয়ের কর্মকর্তারা এসেছেন এবং এরই মধ্যে কিন্তু 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং সেই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। আমরা যেমনটা দেখছিলাম যে সকালের এই দুর্ঘটনাটি আসলে ঘটার পরেই যে মোট 9টি বগি আমরা দেখছি এই মুহূর্তে যে লাইনের বাইরে রয়েছে, লাইনচ্যুত হয়েছে, এবং এর মধ্যে কিন্তু যেটি যাত্রী পরিবহন করছিল যে টাঙ্গাইল কমিউটার যে ট্রেনটি, সেই ট্রেনটির যাত্রীবাহী ট্রেনের 4টি এবং যেটি মালবাহী ট্রেন ছিল সেটি 5টি বগি লাইনচ্যুত হয়েছে, এবং চালক সহ এ পর্যন্ত 4 জন যে আহত হয়েছেন সেই বিষয়টি আমরা জানতে পেরেছি, এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং সেখানে কিন্তু ট্রেনের যিনি চালক, এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটির যিনি চালক, তিনিও আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরই মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন, এবং সেই কমিটির মাধ্যমে তারা আসলে পর্যবেক্ষণ করবেন এবং তদন্ত করবেন যে কি কারণে প্রকৃতপক্ষে এই ট্রেনের দুর্ঘটনাটি ঘটেছে, সেটি তারা পরবর্তীতে আসলে তদন্ত করে জানাবেন। এর মধ্যে উত্তর এবং পশ্চিমাঞ্চলে যে ট্রেন চলাচল
চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকে এখানে যখন ট্রেন দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে এখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি টিম। আমরা এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে আসলে এই ঘটনা ঘটার পরে এই পর্যন্ত আপনারা এই উদ্ধার কাজে কি পরিমাণ পরিস্থিতি কিরকম পরিস্থিতিটা দেখেছেন সেই বিষয়টা যদি আমাদেরকে একটু সংক্ষেপে যদি একটু বলেন। আমরা আসলে এখানে আসার পরে যেটা আমরা জানতে পারছি, এখানে 4 জন মতো আহত ছিল, যে 4 জনকে এটা হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানে কোনো শুধু আহত হয়েছে, কেউ নিহত হয় নাই, একটা বড় রহমত এখানে ছিল। আর আমাদের এখন যে ঝুঁকিটা আছে, এখানে যে তেলের ট্যাঙ্কিগুলো আছে, একটা ট্যাঙ্কি আসলে লিক হয়ে গেছে, যেটা দিয়ে তেল পড়তেছে আর কি। এখানে আমরা ছিনচিকুর করে রাখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যত বাহিনী আছে সবাই সদস্য এখানে আছে। এখানে অ্যাওয়ারনেস করা হয়েছে যে আশেপাশে যাতে কেউ ধূমপান না করে, লাইটার জাতীয় কোনো জিনিস যাতে এখানে বহন না করে, এটা প্রচার করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই তৎপর আছে যাতে এখানে এই ধরনের কেউ প্রবেশ না করতে পারে। আর আমাদের এখানে ব্যবস্থা নেওয়া আছে, আমাদের ফোম আছে, আমাদের ওয়াটার টেন্ডার আছে, আমাদের ফায়ার এক্সটিংগুইশার সহ আমাদের জনবল আমরা এখানে প্রস্তুত আছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বলছিল যে এখানে যেহেতু তেল পড়ছে একটি ট্যাঙ্ক থেকে, সেটির জন্য তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে নিয়েছেন, সেটি তারা জানাচ্ছেন এবং জনসাধারণকে কিন্তু এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এখন আমাদের সাথে যুক্ত হবেন যিনি সকাল থেকে ছিলেন, আমাদের আরেক সহকর্মী বিপ্লব, তিনি আছেন আমাদের সাথে। বিপ্লব, আমাদেরকে বলবেন যে আপনি সকাল থেকে এই পর্যন্ত কি দেখেছেন, আপনার এই দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। বিপ্লব। জি ধন্যবাদ আশিক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে আপনারা জানতে পেরেছেন যে দুটি ট্রেনের দুর্ঘটনা এলাকা, সেই ছোট দেওয়ার এলাকায় আমি সকাল থেকেই দেখেছি যে দুর্ঘটনার পরপরই কিন্তু এখানে যে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসক এবং পুলিশ বাহিনী, র্যাব এবং বিজেপি তারা কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে বিভিন্ন তারা যে ট্রেনের যে বগি 9টি বগি, দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে সেগুলো মানে নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং জনসাধারণকে এই ঘটনাস্থল থেকে সরিয়ে দিচ্ছেন। কারণ তেলের যে ট্যাঙ্কি রয়েছে সেখানে ফুটো হয়ে গেছে, যার পরে তেল কিন্তু সেখান দিয়ে ঝরছে, যে কোনো সময় অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস সেখানে নিরাপত্তা দিয়ে রেখেছেন। তবে আমি বলি যে এখানে যে চিটাগাং থেকে যে তেলবাহী ট্রেনটি ছেড়ে এসেছেন রংপুর যাওয়ার উদ্দেশ্যে, সেই তেল গাজীপুরে পৌঁছানোর সাথে সাথে গাজীপুর থেকে টাঙ্গাইলবাহী যে যাত্রীবাহী একটি ট্রেন দেওয়ার বাজার এলাকায় পৌঁছলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলে যে যাত্রীবাহীর ট্রেনের যে চালক রয়েছে এবং যে নিরাপত্তা বা হেল্পার রয়েছে তারা কিন্তু 4 জন ঘটনাস্থলে আহত হয়। তাদেরকে উদ্ধার করে কিন্তু এই শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে আমি একটু বলে রাখি, জেলা যে প্রশাসক রয়েছে তিনি জানিয়েছেন যে এই ট্রেন দুর্ঘটনার বিষয়ে 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে, কিভাবে এই ট্রেন দুর্ঘটনা করলো তার উদ্ঘাটন করার জন্য। তবে আমি বলে রাখি, একটু আগে কিন্তু ঢাকা থেকে যে রংপুর পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সেটি কিন্তু ছেড়ে গাজীপুরের উদ্দেশ্যে উত্তরবঙ্গে ছেড়ে গেছেন এবং এই লাইনটি কিন্তু সচল রয়েছে এবং ট্রেন যোগাযোগ করছেন। তবে আমি এই মুহূর্তে এখনো যে লাইনচ্যুত হয়েছে যে ট্রেন তেলবাহী এবং যাত্রীবাহী, সেগুলো কিন্তু উদ্ধার কাজ এখনো চলছে না বা একটু পরে উদ্ধার কাজ শুরু করবেন। জি, এই ছিল দুর্ঘটনা এলাকার থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবি, স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং কখন ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে? মৃত্যু, আমরা যেমনটি আমাদের সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম যে রেলে দুর্ঘটনার ফলে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যার প্রভাব কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে পড়েছে, যার ফলে 3টি ট্রেন এখন পর্যন্ত তাদের শিডিউল বিপর্যয় ঘটেছে, যার ফলে এগুলো হয়তো দীর্ঘ সময় পর যাত্রা করতে পারে এমনটাই কিন্তু যাত্রীদেরকে জানানো হয়েছে। সেই সাথে যাত্রীদেরকে এটাও বলে দেওয়া হয়েছে যদি তারা চান তাহলে টিকিটের মূল্য ফেরত নিতে পারেন, এভাবে বলে দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকামুখী আরও 11টি ট্রেন, যারা যেসব রেল ঢাকায় ফিরতে চাচ্ছে তারা কিন্তু ঢাকায় ফিরতে পারছে না, এই সড়কে
রেল লাইনে সমস্যা হওয়ার কারণে। রেল দুর্ঘটনার প্রভাব কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এমনভাবে পড়েছে যে এখানে প্রতিটি জায়গাতেই আসলে যাত্রীরা ভিড় করে আছেন, তারা একটু বিশ্রাম নিচ্ছেন, দীর্ঘ সময় অপেক্ষা করছেন যে কখন ট্রেন আসবে, কখন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন, সেই প্রচেষ্টাতে কিন্তু তারা আছেন। তারা এখনও আশা করছেন যে তারা আসলে তাদের গন্তব্যটা করতে পারবেন। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস এই 3টি ট্রেন যাত্রা অস্বাভাবিক বিলম্ব হওয়ার কারণে এই 3টি ট্রেন তা হয়তো বিলম্ব হবে, যার কারণে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে জানাতেও পারছেন না এই 3টি ট্রেন আজকে ছেড়ে যাবে কিনা। অন্যদিকে ঢাকা মুখে আছে জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সিল্ক সিটি সহ মোট 7টি ট্রেন কিন্তু ঢাকার দিকে যাত্রা করতে চেয়েছিল, কিন্তু রেল লাইনের সমস্যা হওয়ার কারণে কিন্তু সেখান থেকেও যাত্রী আসতে পারছে না। অর্থাৎ ঢাকা থেকে যারা ঢাকা ছেড়ে যেতে চাচ্ছেন রেলের মাধ্যমে, তারা কিন্তু ঢাকায় ফিরতে পারছে না। এটা তারা যারা ঢাকা থেকে ফিরতে চাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে, তারা যেতে পারছে না, এবং ঢাকা যারা রয়েছেন, তারা যারা গ্রামে যেতে চাচ্ছেন, তারাও কিন্তু যেতে পারছে না। রেলের এই বিপর্যয়ের কারণে কিন্তু ভয়াবহ প্রভাব পড়েছে রেল লাইনে। মিতু, এই ছিল রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্ষণিকের সামান্য বৃষ্টি সার্বিকভাবে তাপমাত্রা কিছুটা কমালেও ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ অব্যাহত থাকবে 5 মে পর্যন্ত। এরপর বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে তাপমাত্রা কমবে। গরমে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এদিকে 24 ঘন্টার পূর্বাভাসে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সিলেটে সুরমা ও সারি-গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এআর বাদলের রিপোর্ট। প্রায় এপ্রিল মাস জুড়েই টানা তাপপ্রবাহের পর ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এতে সকালে কিছুটা স্বস্তির সুর ফুটে ওঠে মানুষের কণ্ঠে। রাত্রে বৃষ্টি হয়েছে, গত কয়েকদিনের তুলনায় আজকে কমফোর্ট আছে। ভবিষ্যতে যদি আরো এরকম বৃষ্টি হয় তাহলে মানুষের আরো সুন্দর এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবে। একটা করে যদি গাছ লাগাইতো তো দেশের অবস্থানটা আরো একটু ভালো হতো। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ে সূর্যের প্রখরতা, আবারও শুরু হয় ভ্যাপসা গরম। এমন অবস্থায় জীবিকার প্রয়োজনে রোদে বের হওয়া মানুষগুলো দুর্ভোগে পড়েন। গরমে তো চলা যায় না, নিচে থেকে তাপ ওঠে, উপর থেকে তাপ, শরীর একবারে অস্থির হয়ে যায়, একবারে ক্লান্ত হয়ে যায়। এক টিপ মারলে মনে হয় প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে গেল। বৃষ্টি আসার পরে আনন্দ ছিল, কিন্তু আনন্দটা আবার নষ্ট হয়ে গেল অল্প বৃষ্টি হওয়ার কারণে। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন থাকবে এমন ভ্যাপসা গরম পরিস্থিতি। বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানগুলোতে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং এই তাপপ্রবাহটা আগামী 2 থেকে 3 দিন, অর্থাৎ আজকে 3 তারিখ, এর 5 তারিখ পর্যন্ত মোটামুটি কম বেশি থাকবে। এদিকে এমন অবস্থার মধ্যেই বন্যা সতর্কতা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটের কানাইঘাট ও সারিঘাট স্টেশনে সুরমা ও সারি-গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এআর বাদল, RTV, ঢাকা। রাঙ্গামাটির বাঘাইছড়ির দীঘিনালায় সড়কের 2 টিলা এলাকায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে সড়কের উপর মাটি পড়ে বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে চলাচল যান। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির পর এ অবস্থার সৃষ্টি হয়, ফলে সকাল থেকে সড়কের এ পথে বন্ধ রয়েছে যান চলাচল। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে, তবে সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্যোগে মাটি সরানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে বলে যান চলাচল। মুরগির দামে হঠাৎ উচ্চ লম্প। একদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার উঠেছে 210 টাকায় আর সোনালিকা 380 টাকা। তবে সরবরাহ বাড়ায় কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে মিনিকেট ও BR28 চালের দাম। অতি উত্তাপ মশলার দামে 1700 টাকার এলাচ এখন 3200 টাকা। বেশ খানিকটা কমেছে মুগ ডাল, চিনি, আটা ও ময়দার দাম। সেলিম মালিকের রিপোর্ট।
2 সপ্তাহের বেশি তীব্র দাবদাহের পর এক পশলা বৃষ্টি প্রকৃতিতে ফিরিয়েছে কিছুটা স্বস্তি। তবে প্রকৃতির এমন স্বস্তি অস্বস্তি বাড়িয়েছে মুরগির বাজারে। একদিনের ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম বেড়েছে 20 টাকা। ব্রয়লার তো গত সপ্তাহে 190 টাকা বিক্রি করছে, আর আজকে ব্রয়লার 210 টাকা। আর সোনালী মুরগি পাকিস্তানি এগুলো হলো 360 টাকা করে বেচি, 380 টাকা আজকে বেচতে আছে। গরমে খামারের মুরগি সব ছেড়ে দিচ্ছে, কিন্তু অনেক একটু শীতের মৌসুম পড়ছে, এই কারণে অনেক একটু চাইপা ধরছে। মৌসুমী চাল বাজারে আসায় কিছুটা কমেছে দাম। আমরা 28 সালে বিক্রি করছি আগে 55-56 টাকা, এখন 52 থেকে 53 টাকা। তারপরে মিনিকেটটা বিক্রি করছি 72-73 টাকা, এন্ড মিনিকেটটা 68 থেকে 70 টাকা বিক্রি করতেছি। এদিকে কুরবানি ঈদের আগেই এবার দামের উত্তাপ ছড়াচ্ছে মশলা। বড় এলাচটা যেটাকে আমরা জাম্বো বলতাম 2200-2300, সেটা এখন 3500-3600 টাকা। পাশাপাশি লবঙ্গ ছিল 1150-1000, সেটা এখন 1600-1700 টাকা। দেশি মুগডাল 180 আর 160, দাম কমছে আটা। 2 কেজির প্যাকেট আমরা বিক্রি করতাম আগে 120 আর 110 টাকা। গোলা চিনি ছিল 145-140, এখন 130। তবে বেশ খানিকটা কমেছে মুগ ডাল, চিনি ও আটা ময়দার দাম। মৌসুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আলু ও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। 16 বছরের ব্যবসার বয়সে এই প্রথম দেখলাম যে এই টাইমে একটা দাম, এরকম দাম আমি আর কখনো দেখিনি। এখন আলু থেকে 20 টাকা কেজি, এখন কেন আলু 50 টাকা কেজি? এটা সরকার কি দেখে? পেঁয়াজটা 40 টাকা 50 টাকা থাকার কথা। সপ্তাহের ব্যবধানে দেশি মাছের দাম বেড়েছে কেজিতে প্রায় 100 টাকা। বল কালকা কিনছি 400 টাকা কেজি, আজকে এই বল কেজি 550 টাকা কেজি। আর মাছ যেতে গেছে কাল আপনার 600 টাকা কেজি, আজকে হলো 700 টাকা কেজি। প্রতিটা মাছে 100 টাকা কেজিতে আজকে আবার। এসবের মধ্যেও কিছুটা স্বস্তি সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সেলিম মালিক, RTV, ঢাকা। সবল ও দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগের শুরুতেই হোঁচট খেল কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে মিলে যেতে ইচ্ছুক নয় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের কর্মকর্তারা। ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংকও। এদিকে কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একীভূত করার উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহীর ব্যবসায়ীরা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। বেনামি ঋণ জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং পাচারের কারণে দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের ভল্ট প্রায় খালি হয়ে গেছে। এতে এসব ব্যাংকে রাখা আমানত নিয়ে যেমন আতঙ্কে আছেন গ্রাহক, অর্থনীতিও পড়েছে বড় বেকায়দায়। এমন বাস্তবতায় দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূতের উদ্যোগ এবং নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয় দুর্বল ব্যাংকের কর্মীরা সবল ব্যাংকে 3 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা পাবেন। এমন খবরে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে আতঙ্ক বিরাজ করছে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। কোনো ক্যাটাগরিতে আমরা বেসরকারি ব্যাংকের সাথে নাই, তাহলে আমরা বেসরকারি ব্যাংকের সাথে কেন যাব? সেই প্রশ্ন থেকেই আমরা চাচ্ছি আমরা সরকারি ব্যাংকের সাথে একীভূত হতে চাই। আফটার রিটায়ারমেন্টে একটা আজীবন পেনশন আছে, বা আফটার ডেথের পর আমার এটা বাচ্চারা এবং আমার ওয়াইফরা যেটা ভোগ করবে, যেটা আমি বেসরকারিতে কখনোই পাবো না। একটি সরকারি ব্যাংক যেহেতু একটি সরকারি ব্যাংকের সাথে এটি মার্জার হোক। পরিবারতন্ত্রের কবলে পড়ে অতিরিক্ত খেলাপি ঋণ নিয়ে খাদের কিনারে থাকা ন্যাশনাল ব্যাংক ইউসিবি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। খেলাপি ঋণ আদায় জোরদার সহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থার উন্নতি করতে চায় ব্যাংকটি। এদিকে সরকারি খাতের কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর ব্যবসায়ীদের পাশাপাশি কয়েকটি সংগঠন। বিশ্লেষকরা বলছেন একীভূতকরণের এমন উদ্যোগের ব্যাপারে আরো গবেষণা জরুরি। তার জন্য দুর্বল সেটা কোনো অ্যানালাইসিস নাই, তাই না? দুর্বল করানোর জন্য তাদের কোনো শাস্তির ব্যবস্থা নাই। আপনি তাকে নিয়ে এখন একটা মার্চ করে একটা সবল ব্যাংকের সাথে বসায়, তাইলে ওই যে যাদের জন্য দুর্বল হইলো তারা তো একটা দায়মুক্তি পেয়ে গেল। তাদের মতে ব্যাংক খাতের উন্নয়নে রাজনৈতিক হস্তক্ষেপ রোধের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। টেকনিক্যালিটিসের কোনো প্রবলেম নেই। প্রবলেম কি জানেন? আপনার রাজনৈতিক সদিচ্ছা, ওটা যদি থাকে আপনি 6 মাসে উল্টা ফেলতে পারবেন। সরকার থেকে এটা সিরিয়াসনেস দেখাতে হবে, তা না হলে কিছু হবে না। এই যে মামলা মোকদ্দমাগুলো এক একজনের বিরুদ্ধে এগুচ্ছে না কেন, সেটা মানুষের পারসেপশন হচ্ছে ওটা সে কোথাও শেল্টার নিচ্ছে। এদিকে গত 18 মার্চ একীভূত হওয়ার লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। সেলিম মালিক, RTV, ঢাকা।
স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অডিও ধারণকারী মুক্তিযোদ্ধা নাসির আহমেদ চৌধুরীর। তৎকালীন বাংলাদেশ বেতারের সাবেক সহকারী পরিচালক ছিলেন তিনি। ৭৯ বছর বয়সী নাসির আহমেদ বার্ধক্যে এসে জীবনের শেষ ইচ্ছা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে তাকে যেন স্বীকৃতি দেওয়া হয় সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তার পক্ষে এই আবেদন জানান তার পুত্র হাসান তালাত চৌধুরী। দীর্ঘ ৪০ বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আত্মীয় স্বজনদের মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে আবেদন করলেও সেগুলো যথাস্থানে পৌঁছায়নি। উপজেলা নির্বাচনে কোনো স্বজনপ্রীতিকে আওয়ামী লীগ সমর্থন দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে এমপিদের যাতে কোনো প্রভাব না থাকে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বেগম জিয়ার মুক্তির জন্য বিএনপির দৃশ্যমান কোনো আন্দোলন নেই বলেও জানান তিনি। সিদ্ধান্ত গাইডলাইন্স অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করি। রাষ্ট্র পরিচালনায় সরকার কোনো চাপ অনুভব করছে? ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20-তে মুখোমুখি হচ্ছে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ দিয়ে কাগজে কলমে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ফরম্যাটে ২০ দেখায় ১৩ জয় টাইগারদের। অতীত পরিসংখ্যানকে পুঁজি করে ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচটা জয় পেতে চায় নাজমুল শান্তর দল। আর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা জয় দিয়ে শুরু করতে চায় বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়ে। গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এ সময় ৯টি বগি লাইনচ্যুত ও ৪ জন আহত হয়েছে। দর্শক, আবারও ঘটনাস্থলে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, বগি উদ্ধারে অগ্রগতি কেমন দেখছেন? কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ইতিমধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা যেমনটা দেখছিলাম যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি সেটি এই মাত্রই ঢাকার দিকে ঢাকার দিকে যাত্রা করেছে এখান থেকে, যেহেতু ট্রেন চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে আমরা যেটুকু জেনেছি যে প্রত্যেকটি স্টেশনে যে পয়েন্ট থাকে, আসলে আপ এবং ডাউনে যখন ট্রেনগুলো যায় তখন সেখানে যে পয়েন্টটা যিনি মেনটেন করেন তিনি আসলে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন এবং যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ আপে যিনি যাবেন তাকে যে ধরনের সিগন্যাল দেওয়ার কথা বা ডাউনে যিনি যাবেন তাকে যে ধরনের সিগন্যাল দেওয়ার কথা, এই পয়েন্ট পরিবর্তনের ক্ষেত্রে সেই জায়গাটায় আসলে কিছুটা গোলমাল হয়েছে, যার কারণেই কিন্তু এই দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনার ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে বিজিবির সদস্যরা এসেছেন, র্যাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তারা তাদের সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন যে ট্যাঙ্ক থেকে যে তেল বের হচ্ছে সেটি যাতে আসলে কোনো অগ্নি দুর্ঘটনার শিকার না হন বা আশেপাশে যাতে ওই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য জনসাধারণকে হুঁশিয়ার করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা তেলবাহী ট্যাঙ্কারের যেই 5টি বগি লাইনচ্যুত হয়েছে সেগুলো এখানে আছে এখনো পর্যন্ত, এগুলো উদ্ধার কাজ শুরু হয়নি, কিন্তু অবশিষ্ট যে বগিগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেই কার্যক্রম সেগুলোকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি মাত্র এখনই, এই মাত্রই এখান থেকে সরিয়ে নেওয়া হলো। তো আপনাকে সর্বশেষ যেটি বলতে চাই যে এই 3 সদস্যের যে তদন্ত কমিটি হয়েছে রেলওয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি। কারা এর বিষয়ে দায়ী বা কার এই গাফলতিতে এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলো আসলে পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে। আপাতত এইটুকুই ছিল আমার কাছে যে ট্রেন দুর্ঘটনা নিয়ে, এবং এই পরবর্তীতে যে যারা এখানে দায়িত্বরত ছিলেন তাদের যে কর্মকাণ্ড সেই বিষয়টি আসলে খতিয়ে দেখার জন্য কিন্তু অনেকেই আমাদের কাছে বলছেন। এবং একজন প্রত্যক্ষদর্শীও বলছিলেন যে ঠিক ছোট্ট একটি ত্রুটির কারণেই কিন্তু একটি বড় ধরনের এই দুর্ঘটনা ঘটলো। সম্প্রতি সময় কিন্তু সিলেট, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায়ও কিন্তু এই ট্রেনের লাইনচ্যুতির ঘটনাগুলো ঘটছে। এই ছিল আমার কাছে গাজীপুরের ট্রেন দুর্ঘটনার এখনকার মতো সর্বশেষ খবর। আশিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দুপুরের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241441 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।